সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকারকে তড়িঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তারপর পরে পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগে থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট। শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। আবার রাষ্ট্রপতির পদটা যে কতটা অলংকারিক তা 2007 ও 2024 সালে বোঝা গিয়েছিল। তাহলে কি ওই অলংকারিক পদকে পুঁজি করে যারা ক্ষমতাধর হয়ে ওঠে তাদের উপরই সরকারের নজর? যে লক্ষ্যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরতে হোক না কেন, শেষ পর্যন্ত তিনি কি আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের কাছে আস্থা হারিয়ে দুকুল হারালেন, নাকি পদত্যাগের পরও আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দিতে ব্যবহার হতে পারেন তিনি, ঠিক যেমনটা গত 2 বছর হয়েছিলেন? প্রশ্ন হলো আসল খেলাটা ঠিক কোথায়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অনুযায়ী তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন, এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19 জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। তার ফেরার কথা ছিল 26 জুলাই। তড়িঘড়ি করে সরকার অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি। যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না, অথচ এর কিছুক্ষণ পরে তার কাছে পৌঁছে যায় রাষ্ট্রপতির পদত্যাগপত্র। 24 জুলাই বিকেল 5:01 স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর ভাষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার তড়িঘড়ি করে স্পিকারকে তার থাইল্যান্ড সফর সংকুচিত করে ফিরিয়ে আনায় সরকারের উঠে পড়া লাগার এমন সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে স্পিকার সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও সন্দেহকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার একটি পক্ষ বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছেন। তবে সরকারের শীর্ষ একটি সূত্র বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার রয়টার্সে প্রকাশিত হয়েছিল 10 জুলাই। সরকারের শীর্ষ মহল থেকে তারও 1 সপ্তাহ আগে সরে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে মানসিক প্রস্তুতি নিতে বলেছিলেন। আবার যদিও তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, কিন্তু বাস্তবে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা অলংকারিক। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই থাকে সব ক্ষমতা। সরকারের একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন রাষ্ট্রপতির হাতে যদি অনেক ক্ষমতা থাকতো তাহলে 2007 সালে অধ্যাপক ইয়াজউদ্দিন 111 কিংবা 2024 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের পতন ঠেকিয়ে দিতে কি পারতো না? কিন্তু দুটো সময় দুজন রাষ্ট্রপতি ছিলেন হাতের। এমনকি বি চৌধুরীর বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্রের অভিযোগ করে, কিন্তু সেই বি চৌধুরী কি কিছু করতে পেরেছিলেন? আবার আরেকটি পক্ষ বলছে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেয়া আছে। তাদের আশঙ্কা রাষ্ট্রপতি এই দণ্ড মওকুফ করে দিতে পারেন। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সবশেষ 13 বছর পলাতক থাকার পর ফিরে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত জামাত নেতা আবুল কালাম আজাদ। ফিরে এসে তাকে একদিনের জন্য জেলে যেতে হয়নি, এমনকি তিনি জামিনও চাননি। পুরো প্রক্রিয়াটি করেছে তখনকার অন্তর্বর্তী সরকার ও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতির নির্দেশে দণ্ড স্থগিত করাটা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এখতিয়ার হলেও এখানে রাষ্ট্রপতির কিছুই করার থাকে না সরকারের আদেশ পালন ছাড়া। তাহলে সরকার এতটা তড়িঘড়ি করে স্পিকারকে ফিরিয়ে এনে কেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিল, যেটিকে আনুষ্ঠানিক ভাষায় পদত্যাগ বলা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। সরকারের দুটি সূত্র থেকে বিষয়টি নিয়ে একই রকম বক্তব্য পাওয়া গেছে। ওই সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি মূল বিষয় নয়, বরং ক্ষমতাধর পক্ষগুলো যারা রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমতার চর্চা করে বা করতে পারে সেখানেই সরকারের শীর্ষ মহলের নজর। সরকারের পছন্দসই ও পুরোপুরি আজ্ঞাবহ রাষ্ট্রপতি না থাকলে অনেক সময় সেই ক্ষমতাধর গ্রুপকে সরকারে বসে আনা কঠিন না হলেও সময় সাপেক্ষ হয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নেওয়া যায় না, সেই পথটি পরিষ্কার করতে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছিল। সরকার একজন মন্ত্রী মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলা ও শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পর্কিত নয়, এর সাথে ভূরাজনৈতিক বিষয় জড়িত। ওই মন্ত্রী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে হবে না এমন সংশয়ের মধ্যে ছিল। তখনও ভূরাজনৈতিক পক্ষগুলো একমত না হতে পারায় নির্বাচনটা ঝুলেছিল। এমনকি তারেক রহমানও দেশে ফেরার আগে ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন, তার ফিরে আসাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যে কারণে এসব রাজনৈতিক ইস্যুর মোড় ঘুরিয়ে দেওয়ার বিষয়টি বঙ্গভবনে কে থাকলো তার উপর খুব বেশি নির্ভর করে না। দর্শক, স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখেছেন, এখনো পর্যন্ত নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। 24-5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি লেখেন, তৎকালীন সরকারের পতনের পর দেশের শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট দেখা দেয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা বলে তিনি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন চিঠিতে উল্লেখ করেন, বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। তিনি দাবি করেন, তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অনেকে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতি কি তার বিদায়ী পত্রে বিগত দুটি সরকারের বৈধতার কথা জানিয়ে গেলেন? না হলে পদত্যাগপত্রে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করা জরুরি হলেও এসব বিষয়ের অবতারণা কেন করলেন? মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরই পদত্যাগপত্রে নিজের অসুস্থতার কথা উল্লেখ করেছেন। লিখেছেন, তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদের চিকিৎসা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন একটি স্বাস্থ্যগত অবস্থা যেখানে শরীরের অনৈচ্ছিক স্নায়ু বা অটোনমিক নার্ভস গুলো ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শরীরে যেসব কাজ সচেতন চেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটে, যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, হজম প্রক্রিয়া, ঘাম হওয়া এবং মূত্রথলির নিয়ন্ত্রণ, এই স্নায়ুগুলো মূলত সেসব কাজ পরিচালনা করে। যখন এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন শরীরের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলোতে ব্যাঘাত ঘটে। অটোনমিক নিউরোপ্যাথির সবচেয়ে প্রধান ও সাধারণ কারণ হলো ডায়াবেটিস। ব্লাড সুগার দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে এই নার্ভগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রের শেষে উল্লেখ করেছেন, সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের 50-3 নম্বর অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে জাতীয় সংসদের স্পিকারকে সম্বোধন করে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এখানেও একটি প্রশ্ন উঠেছে, সেটি হলো, বলা হচ্ছে রাষ্ট্রপতি অসুস্থ, তিনি আবার যার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলেন তিনি চিকিৎসার মাঝ পথে দেশে ফিরেছেন দায়িত্ব নেওয়ার জন্য। এখন সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালনে কোনো বাধা নেই, অর্থাৎ নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন।
এর আগেও 2002 সালের 21শে জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। যেহেতু এখন সংসদ বহাল আছে, তাই সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটি মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, তাই পরবর্তী সংসদ অধিবেশন না ডাকা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সুযোগ নেই। এদিকে 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল একটি পক্ষ। মোহাম্মদ ইউনূস যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাননি, সেটি নানা ঘটনা থেকে পরিষ্কার হয়েছিল। সেই গ্রুপটির পক্ষ থেকে এবার দাবি তোলা হচ্ছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ নেই, কারণ সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনকালে যে কোনো কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে, যার অর্থ হলো রাষ্ট্রপতিকে তার কাজের জন্য কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাষ্ট্রপতি পদত্যাগের পর বেশ কিছু সুবিধা সরকার থেকে পাবেন। বাংলাদেশের 2016 সালের রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী এসব সুবিধা পাবেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন একুল ওকুল দুকুলি হারিয়েছেন। প্রথমত 24-এর 5 আগস্ট পরবর্তী ভূমিকার জন্য আওয়ামী লীগের অনেকেরই তার বিরুদ্ধে ক্ষোভ আছে। আওয়ামী লীগের একটি পক্ষ মনে করে ইউনূসের শাসনামলে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চলছিল তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে চুপ ছিলেন। এমনকি ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার পর সাক্ষাৎকারে নিজেকে নিয়ে কথা বলেছেন, অথচ যে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল তাদের উপর নির্যাতন নিয়ে কোনো কথা বলেননি। এমনকি নিজে মুক্তিযোদ্ধা হলেও ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বহু স্থান ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও তিনি ছিলেন চুপ। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হয়েও তার যে কার্যত কোনো ক্ষমতা ছিল না, সেটি তখনও স্পষ্ট হয়ে উঠেছিল। আবার ইউনূসের আমলে অনেক নিবর্তনমূলক আইনের অধ্যাদেশে অবলীলায় তিনি স্বাক্ষরও করে গেছেন। এসব কারণে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আওয়ামী শীর্ষ মহলের প্রায় পুরোটাই ক্ষুব্ধ। আবার নির্বাচনের পর বিএনপিকে পুরো দমে সমর্থন দিয়ে গেছেন। বিএনপির লিখিত স্ক্রিপ্ট পড়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে ভাষণ দিয়েছেন। শেষ পর্যন্ত সেই বিএনপিও মেয়াদ পূর্ণ করতে দিল না মোহাম্মদ শাহাবুদ্দিনকে। তবে সরকারের একটি সূত্র বলছে দুকুল হারানো সত্ত্বেও বাংলাদেশের সামনের দিনের রাজনীতির গতিপথ পাল্টানোর জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনেকেই ব্যবহার করতে পারেন। রাজনীতিতে নতুন নতুন বিতর্ক তৈরি আর আইনগত জটিলতা অনেক কিছুই দেখা দিতে পারে যদি সদ্য সাবেক হওয়া এই রাষ্ট্রপতিকে কেউ ব্যবহার করতে পারে। এখন এ পর্যন্ত।